এডমান্ড স্পেন্সারের অ্যামোরিটি সিরিজ যেটি প্রকাশিত হয়েছিল 1595-এ, তার মধ্যে নাম্বার 34 সনেট আজকে আমরা লাইন বাই লাইন পড়তে চলেছি। ওকে, তো সবার আগে বলি এডমান্ড স্পেন্সারের ব্যাপারে। তো এডমান্ড স্পেন্সার ছিলেন ইংল্যান্ডের রেনেসা পিরিয়ডের একজন ফেমাস পোয়েট। তো তার জন্ম হয়েছিল 1552-তে এবং মৃত্যু হয়েছিল 1599-এ। তো তাকে বলা হতো পোয়েটস পোয়েট, কারণ তার সমসাময়িক অনেক কবি কিন্তু তার লেখা পড়ে ইন্সপিরেশন পেয়েছিলেন। তো তার সব থেকে ফেমাস রাইটিং হিসেবে আমরা যেটা গণ্য করি সেটা হচ্ছে দ্য ফেয়ারি কুইন। তো এটি একটি এপিক পোয়েম এবং তার আরও একটি ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে অ্যামোরেট্টি। তো এই অ্যামোরেট্টির ব্যাপারেই আজকে আমরা পড়াশোনা করতে চলেছি। তো সবার আগে বলি অ্যামোরেট্টি শব্দের অর্থ কী। অ্যামোরেট্টি শব্দের অর্থ হচ্ছে লিটিল লাভ বা লিটিল কিউপিড। তো এই অ্যামোরেট্টি সিকোয়েন্স যেটা স্পেন্সার লিখেছিলেন সেখানে টোটাল 89 সনেটস আছে। এবার বলি অ্যামোরেট্টি লেখার কারণ কি ছিল। তো তিনি এলিজাবেথ বয়েলকে ভালোবাসতেন। তো তার বিলাভড এলিজাবেথ বয়েলকে ইমপ্রেস করার জন্য, অর্থাৎ তার লাভ এবং ইমোশন সেটা এলিজাবেথ বয়েলের কাছে এক্সপ্রেস করার জন্য তিনি এই সনেট সিকোয়েন্সটা লিখেছিলেন। এবং এটাও বলে রাখি যে এলিজাবেথ বয়েল কিন্তু পরবর্তীতে এডমান্ড স্পেন্সারের স্ত্রী হয়েছিলেন। অ্যামোরেট্টি সিকোয়েন্সের প্রত্যেকটা সনেটকে আমরা স্পেন্সেরিয়ান সনেট বলতে পারি। তো এবার স্পেন্সেরিয়ান সনেট বলতে গেলে বাকি সনেটসের ব্যাপারেও একটু বলতে হয়। তো সনেট মূলত 3 প্রকার। ওকে, পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট অ্যান্ড স্পেন্সেরিয়ান সনেট। তো এবার প্রত্যেকটা সনেটসের ব্যাপারেও একটু বলি। তো প্রথমে বলি পেট্রার্কান সনেট। তো পেট্রার্কান সনেট মূলত এসছে ইটালি থেকে এবং যেটি তৈরি করেছিলেন মূলত ফ্রান্সিসকো পেট্রাক বলে একজন পোয়েট। তো এবার বলি সনেটে যে মূলত 14 লাইন্স থাকে, তো সেটা তো আমরা সবাই জানি, কিন্তু পেট্রার্কান সনেটের বিশেষত্ব হচ্ছে যে এইখানে এই 14টা লাইন সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ প্রথম পার্টটাকে বলা হয় অক্টেভ এবং দ্বিতীয় পার্টটাকে বলা হয় সেস্টেট। তো অক্টেভে থাকে 8 লাইন এবং সেস্টেটে থাকে 6 লাইন। তো অক্টেভ পার্টটাতে মূলত পোয়েমটার প্রবলেম বা সিচুয়েশনকে দেওয়া হয় এবং সেস্টেট যে পার্টটা অর্থাৎ লাস্টের 6 লাইনে সেই প্রবলেম বা সিচুয়েশনের সলিউশন বা রিফ্লেকশন সেটা কিন্তু প্রেজেন্ট করা থাকে। এবং এই পেট্রার্কান সনেটের রাইম স্কিম যদি বলতে হয় সেটা হচ্ছে এ বি বি, এ এ বি বি এ অ্যান্ড দেন সি ডি ই, সি ডি ই। তো এবার আসি শেক্সপিয়ারিয়ান সনেটে। তো শেক্সপিয়ারিয়ান সনেট নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এই ফর্মটিকে মূলত ফেমাস করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো এই সনেটেও 14 লাইন্স থাকে, সনেট অবভিয়াসলি 14 লাইন্সই থাকবে, কিন্তু এখানে পার্থক্য যেখানে সেটা হচ্ছে এই 14 লাইন্স ভাগ হয়ে যাচ্ছে 3টে কোয়াট্রেন্টস এবং একটা কাপলেটে। প্রত্যেকটা কোয়াট্রেন্টসে থাকে 4 লাইন অর্থাৎ 12 লাইন এবং কাপলেটে থাকে 2 লাইন অর্থাৎ টোটাল 14 লাইন। তো এর রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ অ্যান্ড দেন জি জি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান স্পেন্সেরিয়ান সনেট। তো স্পেন্সেরিয়ান সনেট এই ফর্মটি আবিষ্কার করেছিলেন এডমান্ড স্পেন্সার। তো এটি দেখতে কিন্তু অনেকটা শেক্সপিয়ারিয়ান সনেটের মতনই। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটে কি ছিল, 3টে কোয়াট্রেন্ট এবং একটা কাপলেট। এখানে স্পেন্সেরিয়ান সনেটেও কিন্তু সেম, 3টে কোয়াট্রেন্ট থাকছে এবং একটা কাপলেট থাকছে, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে রাইম স্কিমে। এখানে এডমান্ড স্পেন্সার একটা নতুন রাইম স্কিম ইন্ট্রোডিউস করছেন যেটার নাম হচ্ছে ইন্টারলকিং রাইম স্কিম। এবার বলি এই ইন্টারলকিং রাইম স্কিমটা কি। তো ইন্টারলকিং রাইম স্কিম বলতে বোঝায় যে একটা কোয়াট্রেন্টসের শেষের রাইমের সাথে পরের কোয়াট্রেন্টের লিঙ্ক থাকে। ওকে, তো এর রাইম স্কিমটা যদি এবার আমরা একটু ভালো করে অবজার্ভ করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কোয়াট্রেনের রাইম স্কিম হচ্ছে এবি এবি এবং দ্বিতীয় কোয়াট্রেন্ট হচ্ছে বিসি বিসি। তো এখানে ভালো করে দেখলে বোঝা যায় যে প্রথম কোয়াট্রেন্ট কিন্তু শেষ হচ্ছে বিতে এবং দ্বিতীয় কোয়াট্রেন্ট আবার শুরু হচ্ছে বি দিয়ে। ওকে, এবং তৃতীয় কোয়াট্রেন্ট হচ্ছে সিডি সিডি, অর্থাৎ দ্বিতীয় কোয়াট্রেন্ট কিন্তু শেষ হয়েছিল সিতে, সেই অ্যাকর্ডিং তৃতীয় কোয়াট্রেন্ট শুরু হচ্ছে সি দিয়েই অর্থাৎ সিডি সিডি এবং লাস্ট পার্ট কাপলেট সেটা হচ্ছে ই ই। তো এডমান্ড স্পেন্সারের এই যে ইন্টারলকিং রাইমটা সেটা কিন্তু বাকি সনেটসের থেকে স্পেন্সেরিয়ান সনেটকে এই কারণেই ইউনিক করে তোলে। ওকে, সো অ্যামোরিটি সিকোয়েন্সের সনেট নম্বর 34। তো এটার সামারিটা আগে আমি একটু বলি, তারপরে আসছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। ওকে, সো এখানে কবি নিজের মনোভাবকে প্রকাশ করার জন্য বিভিন্ন মেটাফর ইউজ করেছেন। এখানে তিনি নিজেকে তুলনা করেছেন একটা শিপের সাথে এবং তার বিলাভড অর্থাৎ এলিজাবেথ বয়েলকে তুলনা করেছেন দ্য গাইডিং স্টারের সাথে। তো কবির কল্পনায় তার প্রেমিকা একসময় তাকে পথ দেখাতেন, যেরকম দ্য নর্থ স্টার সেলারদের পথ দেখায় সমুদ্রে,
কিন্তু এখন সেই তারা মেঘে ঢাকা পড়েছে, অর্থাৎ তার প্রেমিকা আগে যেভাবে তার জীবনে থাকতেন, যেভাবে প্রেজেন্ট ছিলেন, এখন আর সেইভাবে কিন্তু প্রেজেন্ট নেই। ফলে কবি, অর্থাৎ কবি বলতে এখানে দ্য শিপ, অবভিয়াসলি মানে কবিতায় দ্য শিপ মেনশন করা হয়েছে। তো শিপ এখন সমুদ্রের মাঝে হারিয়ে গেছে এবং হেল্পলেস হয়ে পড়েছে। তো এই সনেটটি মূলত আ পোয়েম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হোপ। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট কেন? কারণ যেহেতু তার বিলাভ তাকে ছেড়ে চলে গেছে, অ্যান্ড হোপ, কবিতার শেষে কবি কিন্তু একটা আশা প্রকাশ করছে, সেই হিসেবে আমরা এটাকে আ পোয়েম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হোপ বলতে পারি। ওকে, তো প্রথমে কবি এখানে নিজের স্যাডনেস এবং কনফিউশন সবকিছু প্রকাশ করেছেন এবং শেষে তিনি তার নিজের বিশ্বাসটাকে দেখিয়েছেন যে যেরকম মেঘ সরে গেলে আবার তারা দেখা যায়, সেরকম তিনি আশা রাখেন যে তার বিলাপ আবার আলোকিত হবে এবং তার জীবনে আবার সেই নিজের ডেস্টিনেশন অফ লাভের পথে ফিরে আসবেন। স্পেন্সার এখানে আরো কিছু মেটাফর ইউজ করেছেন, যেমন সি। তো সি বলতে এখানে স্পেন্সার লাইফকে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ সি বলতেই প্রথম যে শব্দটা আমাদের মাথায় আসে বিপদ সংকুল, সেরকম লাইফেও বিভিন্ন ট্রাভেলস থাকে। সুতরাং সি বলতে এখানে তিনি লাইফ ফিল্ড উইথ ট্রাভেলসকে বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি ইউজ করেছেন স্টর্ম। তো স্টর্ম বলতে এখানে সেপারেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংকে বোঝানো হয়েছে। এবার লাস্টলি যদি আমি অ্যামোরিটি 34 এর থিম ডিসকাস করি, তাহলে থিম হিসেবে আমরা বলতে পারি হোপ আফটার ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ তার বিলাপ তাকে ছেড়ে চলে যাওয়ার পরেও, মানে ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার পরেও তার মনে যে হোপটা ছিল সেটা কিন্তু এখানে সেন্ট্রাল থিম হিসেবে বিবেচ্য হতে পারে। এবং আরও একটা থিম আমি বলতে পারি যে লাভস কনসিস্টেন্সি, অর্থাৎ তার বিলাপ তাকে ছেড়ে চলে যাওয়ার পরেও তার লাভটা কিন্তু কনসিস্টেন্ট ছিল। সুতরাং লাভস কনসিস্টেন্সিটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট থিম এখানে। ওকে, তো এবার আমি অ্যামোরেটটি 34 এ লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা দিচ্ছি। ওকে, তো প্রথম লাইনে বলছে লাইক অ্যাজ আ শিপ দ্যাট থ্রু দ্য ওশান ওয়াইড। তো এখানে ভালো করে লক্ষ্য করো যে LYK অ্যান্ড WYD, তো এই যে স্পেলিংটা লাইক এবং ওয়াইডের, এটা কিন্তু পুরনো স্পেলিং। এখনকার সময় আমরা কি ইউজ করি? LIK অ্যান্ড WYD, ওয়াইড। তো এই দুটোর মধ্যে কিন্তু বিশেষ কোনো অর্থের পার্থক্য নেই। ওকে, সো লাইক অ্যাজ আ শিপ মানে যেরকম ভাবে একটি জাহাজ দ্যাট থ্রু দ্য ওশান ওয়াইড, বিশাল সমুদ্রের মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছে, বাই কন্ডাক্ট অফ সাম স্টার ডথ মেক হার ওয়ে। সো বাই কন্ডাক্ট অফ সাম স্টার, একটি তারা ডথ মেক হার ওয়ে, যে তার পথ খুঁজে দিচ্ছে। তো এখানে ডথ মানে কিন্তু আবার সেই ডাজ, ডথ হচ্ছে পুরোনো ইংলিশে কিন্তু ডথ ইউজ হতো, এখন সেটা আমরা ইউজ করি ডাজ। ওকে, তো কি বলছে? যেমন একটি জাহাজ বিশাল সমুদ্রের মধ্য দিয়ে চলেছে, সেই জাহাজ একটি তারার নির্দেশে তার পথ নির্ধারণ করছে। অর্থাৎ কবি এখানে নিজেকে শিপের সাথে তুলনা করেছেন, যেটা আমি আগেও বলেছি, এবং সেই বিশাল জাহাজ একটি বিশাল সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে এবং তাকে পথ দেখাচ্ছে কে? একটি স্টার। তো এখানে স্টারটাও কে সেটাও আমরা জানি, এলিজাবেথ বয়েল অর্থাৎ স্পেন্সারের বিলাভড। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে তার বিলাভ তাকে জীবনের গাইডেন্স দিতেন, যেমন ভাবে একটি তারা একটি নাবিককে পথ দেখায়। তো থার্ড লাইনে বলছেন when as those stars are hid from me again, এখানে হিড মানে হিডেন, অ্যান্ড স্টার্স এর স্পেলিংটা একটু আলাদা আছে, কিন্তু এটা কিন্তু স্টার বোঝাতে ইউজ করা হয়েছে। ওকে, পুরনো স্পেলিং। সো when as those stars, যখন সেই তারা আর হিড হারিয়ে যায় বা আড়াল হয়ে যায়, ফ্রম মি এগেইন, আবার আমার চোখের সামনে থেকে, মাই শিপ ইজ লস্ট, আমার জাহাজ হারিয়ে যায়, ইন ওয়েভস, ঢেউয়ের মধ্যে। কিসের ঢেউ? ও অ্যান্ড পেন, অর্থাৎ দুঃখ এবং বেদনার ঢেউয়ের মধ্যে হারিয়ে যায়। তো কবি এখানে বোঝাতে চাইছেন যে তার সেই গাইডিং স্টার যখন মেঘে ঢাকা পড়ে যায়, অর্থাৎ তার বিলাভ যখন তার থেকে দূরে চলে যান কিংবা কোনো কারণে হয়তো রাগ করেন, তখন তিনি লস্ট এবং ডিরেকশনলেস হয়ে পড়েন। তিনি অনুভব করেন যে তার জাহাজ যেন ওয়েভ অফ সরো এবং পেনের মধ্যে হারিয়ে গেছে। ওকে, এবার ফিফথ লাইনে বলছেন ফর দ্যাট সেম স্টার হুইচ আর্সড উইথ হার ব্রাইট রে। সো ফর দ্যাট সেম স্টার, সেই একই তারা, হুইচ আর্সড, আর্সড মানে কিন্তু এখানে আর্লিয়ার বা বিফোর, তো যে আগে, উইথ হার ব্রাইট রে, তার উজ্জ্বল আলোক রশ্মি দিয়ে, মি গাইডেড সেফলি থ্রু দ্য পেরিলাস সি। সো মি গাইডেড সেফলি, যে আমাকে নিরাপদে পথ দেখিয়েছিল, থ্রু দ্য পেরিলাস সি, ভয়ানক সমুদ্রের মধ্য দিয়ে।
নাও হিডেন ইজ, এখন আড়াল হয়ে গেছে, অ্যান্ড ক্লোজড ইন, এবং লুকিয়ে আছে ক্লাউডি নাইটস, মেঘাচ্ছন্ন রাত্রিতে। অর্থাৎ যে তারা আগে তার ব্রাইট রে দিয়ে বিপদসংকুল সমুদ্রে আমাকে পথ দেখিয়েছিল, এখন সে আড়াল হয়ে গেছে এবং মেঘাচ্ছন্ন রাত্রির পিছনে লুকিয়ে পড়েছে। সো দ্যাট স্টার হ্যাজ লেফট মি ইন ডার্কনেস টু স্ট্রে, অর্থাৎ সেই তারা হ্যাজ লেফট মি, আমাকে একা ফেলে গেছে, ইন ডার্কনেস, অন্ধকারে, টু স্ট্রে, অর্থাৎ এদিক ওদিক ঘুরে বেড়াতে বা ভ্রান্ত পথে চলতে। অর্থাৎ সেই তারা আমাকে অন্ধকারে একা ফেলে রেখে চলে গেছে এবং আমি পথ হারিয়েছি। তো পোয়েট এখানে নিজের অতীতের কথা মনে করছেন। তো তিনি মনে করছেন যে আগে সেই তারা, অর্থাৎ তার বিলাপ, তার ব্রাইট রে দিয়ে তাকে পথ দেখিয়েছিলেন, যখন কিন্তু তার জীবন ছিল পেরিলাস সি এর মতো অনিশ্চিত। কিন্তু এখন সেই তারা হিডেন ইন ক্লাউডি নাইটস, অর্থাৎ প্রেমিকা এখন দূরে চলে গেছে কিংবা নীরব হয়ে গেছে। তাই কবি এখন ডার্কনেস এবং ডেসপেয়ারের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং কোনো পথ পাচ্ছেন না। ওকে, 9th লাইনে বলছেন, ইয়েট হোপ আই উইল, তবুও আমি আশা করি, দ্যাট ওয়েন দ্য স্টর্ম ইজ পাস্ট, যখন এই ঝড় থেমে যাবে, মাই হেলেস, আমার হেলেস, দ্য লর্ড স্টার অফ মাই লাইফ, এখানে লর্ড স্টার বলতে গাইডিং স্টার বোঝানো হয়েছে, যে আমার জীবনের পথপ্রদর্শক তারা উইল শাইন এগেন, আবার জলজল করে উঠবে, অ্যান্ড লুক অন মি অ্যাট লাস্ট, এবং অবশেষে আবার আমার দিকে ফিরে তাকাবে, উইথ লাভলি লাইটস, তার মধুর আলো দিয়ে, টু ক্লিয়ার মাই ক্লাউডি গ্রিফ, অর্থাৎ আমার মেঘাচ্ছন্ন দুঃখ দূর করতে। অর্থাৎ কবি এখানে আবার হোপ খুঁজে পান। তিনি বলেন যে এই স্টর্ম একদিন শেষ হয়ে যাবে এবং তার হেলেস, অর্থাৎ তার বিলাভ, তার জীবনের লর্ড স্টার আবার উজ্জ্বল হয়ে উঠবেন এবং তার লাভলি লাইটস দিয়ে আবার তিনি কবির জীবনের সরো এবং কনফিউশনকে দূর করবেন। টিল দেন, ততদিন পর্যন্ত, আই ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো, কেয়ারফুল কমফোর্টলেস, অর্থাৎ চিন্তিত এবং সান্ত্বনাহীনভাবে, অর্থাৎ ততদিন আমি দুঃখিত এবং একা হয়ে ঘুরে বেড়াবো, ইন সিক্রেট সরো, গোপন দুঃখ, অ্যান্ড স্যাড পেন্সিভনেস, এবং গভীর চিন্তায় নিমগ্ন হয়ে। অর্থাৎ শেষে কবি বলছেন যে যতদিন না অবধি সেই তারা ফিরে আসছে, অর্থাৎ তার বিলাপ তার কাছে আবার ফিরে আসছেন, ততদিন তিনি লোনলি, কমফোর্টলেস অ্যান্ড ফুল অফ সরো হয়ে থাকবেন। অর্থাৎ তিনি দুঃখের মধ্যে পেন্সিভলি ওয়ান্ডারিং করবেন, কিন্তু তার মনে কিন্তু এখনো একটুখানি ফেথ আছে যে আলো একদিন ফিরবে, অর্থাৎ তার বিলাপ আবার তার কাছে ফিরে আসবে, এই আশায় তিনি অপেক্ষা করবেন।